আজ ঋতুর ননদ সুমনার সম্বন্ধ পাকা হওয়ার কথা। পাত্র তার বন্ধুকে নিয়ে এসে সুমনাকে দেখে গেছে এবং পছন্দও করে গেছে। আজ বাড়িতে পাত্রের বাবা মা মালতী দেবী এবং বড়দি রিয়া এবং জামাইবাবু সঙ্গে পাত্রও আছে। তাদেরকে দেখে হাসতে হাসতে সুমনার বাবা বিপিন বাবু বলেন, আরে আসুন আসুন, আমরা আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, ড্রাইভার নিশ্চয়ই সঙ্গে আছে। আপনি বরং ওকে ভিতরে ডেকে নিন, বাইরে দাঁড়িয়ে থাকবে কেমন একটা ব্যাপার। হ্যাঁ, আসলে ছেলেটি আমাদের গ্রামেরই। আপনারা যখন বলেছেন তাহলে ওকে ভেতরেই ডেকে নিই, বুঝলেন। এই বলে মালতী দেবী গাড়ির ড্রাইভারকে ঘরের ভেতরে ডেকে নেন এবং কিছুক্ষণের মধ্যেই দেখাশোনা সব কমপ্লিট হয়ে যায়। দেখুন দাদা, আপনার মেয়েকে আমাদের ভীষণ পছন্দ হয়েছে। রাজু এমনিতেই সুমনাকে দেখে পছন্দ করে গেছে। আমরা যা দেখার দেখে নিয়েছি। আমাদের আপনাদের বাড়ি, আপনাদের আচার ব্যবহার আর পাত্রী সবই পছন্দ। এবার শুধু বিয়ের ডেটটা ফাইনাল করার অপেক্ষা। দিদি, এ তো খুব আনন্দের কথা। আমার মেয়ে আপনার বাড়িতে বউ হয়ে যাবে। এর থেকে ভালো আর কি হতে পারে বলুন। বিয়ের দিন আপনারা আপনাদের মতোই বলুন, আমরা ওই দিনেই ব্যবস্থা করে দেব। তবে তার আগে চলুন একটু খাওয়া দাওয়া হয়ে যাক। আপনারা অনেকক্ষণ আগেই এসেছেন। আমার বৌমা খাবার টেবিলে খাবার সাজিয়ে দিয়েছে। তাড়াতাড়ি চলুন, না হলে আবার ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তা তো অবশ্যই, আপনারা যখন এত কষ্ট করে এত আয়োজন করছেন তাহলে আমরাও তো না খেয়ে চলে যেতে পারি না বলুন। ঠিক আছে ঠিক আছে, চলুন চলুন, এবার গিয়ে খেয়ে নি। এই বলে সবাই খাবার টেবিলে আসে এবং ভূমিকা দেবীর বৌমা ঋতু সবাইকে খাবার পরিবেশন করে। এ কি, আপনারা তো শুধু আমাদেরকেই খাবার পরিবেশন করছেন, আপনারা নিজে খাবেন না? হা হা হা, দিদি আপনারা আগে খান। আপনারা আমাদের বাড়ির গেস্ট, আপনাদের ভালো করে আপ্যায়ন করতে পারলে তারপরেই তো আমরা খাবো। কই গো বৌমা, দাও দাও, ওনাকে একটু ভালো করে তরকারি তুলে দাও। ঋতু সবাইকে খাবার তুলে দেয়। খাবার মুখে নিয়ে মালতী দেবীর পরিবারের সদস্যরা একে অপরের মুখের দিকে তাকায়। এরপর তারা আর খেতে পারে না, যা দেখে ভূমিকা দেবী বলেন, কি ব্যাপার দাদা, আপনারা তো কিছুই খাচ্ছেন না। দিদি, আপনি তো হাত গুটিয়ে বসে আছেন, কিছু তো নিচ্ছেনই না। না না, আর দেবেন না, খেতে পারবো না। আসলে আমরা খেয়ে বেরিয়েছিলাম তো, আর আমাদের খিদেও সেরকম নেই। তা বললে কি করে হয়? আপনারা তো এই সবে খেতে বসেছেন, আর এক্ষুনি আপনাদের পেট ভরে গেল। আমার বৌমা আপনাদের জন্য কত কি রান্না করেছে, কিছু তো অন্তত খান। ক্ষমা করবেন, আমরা এসব খেতে পারবো না। আসলে এত কিছু খাবার অভ্যেস না আমাদের নেই। আমাদের যা খাওয়ার আমরা খেয়ে ফেলেছি, এবার আমরা উঠবো। এই বলে তারা সবাই খাবার টেবিল থেকে উঠে পড়ে। তারপর বিপিন বাবু তাদেরকে বলেন, তাহলে বলুন বিয়ের দিন কোনটা ফাইনাল করলেন? দেখুন দাদা, আমরা খাবার টেবিলে কিছু বলতে পারছিলাম না, কারণ খাবারকে অপমান করা আমাদের কালচারে নেই। কিন্তু সত্যি বলতে আপনাদের বাড়ির খাবার মুখে দেওয়ার মতো নয়। আমাদের পরিবারের সবাই খুব খেতে ভালোবাসে, আর সবার একটাই চাহিদা, যেই আমাদের বাড়ির বউ হয়ে আসুক না কেন সে যেন ভালো করে খাবার রান্না করতে পারে। আর আপনাদের বাড়ির খাবার খেয়ে মনে হচ্ছে আপনার মেয়ে সেরকম কিছু রান্না করতেই পারে না, আর যদিও পারে তা তো এতটাই খারাপ হবে। আমরা তা কি করে সহ্য করতে পারবো বলুন? কিন্তু দিদি, আমার বৌমা নিজের হাতে কষ্ট করে এসব করেছে। এর জন্যই তো বলছি, আপনার বৌমা এত কষ্ট করে করেছে। আপনারা আপনার বৌমার খাবার খান, আমাদেরকে দয়া করে আর জোর করবেন না। আমরা এ বাড়িতে আমার ছেলের বিয়ে দিতে পারবো না। এই বলে তারা সেখান থেকে চলে যায় এবং সুমনার বিয়ে পাকা হতে হতে রয়ে যায়। এখন সুমনা কান্নাকাটি শুরু করে। বিপিন বাবু রেগে গিয়ে বলেন, আরে বাবা, তোমরা যখন খাবার রান্না করতে পারো না তাহলে তোমরা কেন রান্না করতে গেলে? দিলে তো এই এত ভালো সম্বন্ধটাকে পুরো মাটি করে দিলে। এই নিয়ে 50টা সম্বন্ধ তোমাদের খাবারের কিপণতায় ভেঙে গেল। কতবার বলেছি তোমরা একটু ভালো করে রান্না করবে, কিন্তু তোমরা একটু ধৈর্য ধরে ভালো করে রান্নাও করতে পারো না। বৌমাকে কিচ্ছু বলো না, সব দোষ আমার। আমি নিজেই তো ভালো করে রান্না করতে পারি না, বৌমা সেখানে কি করবে বলো তো? বাবা, আমি পুরো চেষ্টা করছি ভালো রান্না করার, কিন্তু যতই মশলা দিই খাবারের স্বাদই আসে না। আমার কি করার আছে বলুন? কি আর করবি, শাশুড়ি বৌমা মিলে সারাদিন টিভি দেখার গল্প গুজব করা ছাড়া আর কোনো কাজ আছে? এত খরচ করে এত জিনিসপত্র আনিয়ে এসব যদি না শুনতে হয় তাহলে আর মেজাজটা ভালো থাকবে না। যাই হোক, তোমরা একটু দয়া করে রান্না একটু মন দাও। আরে হ্যাঁ সুমনা, তুমি কয়েকটা তরকারি রান্না করে শিখে নাও। আর যদি তুমি ভালো রান্না করতে পারো তাহলে এই দিনটা দেখতেও হবে না। ঠিক আছে বাবা, এবার থেকে আমি রান্না শেখার চেষ্টা করব।
কিন্তু শুধু এটুকুই বলা, আর না তো সুমনা বা তার শাশুড়ি নিজেরই রান্নার কোনো পরিবর্তন আনতে পারে। এভাবেই দিন কাটতে থাকে এবং একদিন বিপিনবাবু বাজার থেকে একটি বড় জারে করে 1 জার আচার কিনে আনেন আর বলেন, এই দেখো বৌমা, এই আচারটা আমার বন্ধু তৈরি করে বাজারে বিক্রি করছে, খুব ভালো ডিমান্ড আছে, খেয়ে দেখো কেমন। আরে বাহ, এটা তো একটা দারুণ সুস্বাদু আচার। এই আচার দিয়ে তো ভাত খাওয়াই যেতে পারে। হ্যাঁ মা, সত্যি সত্যি আচারটা খুব ভালো খেতে। বৌদি, আজ রাতে তুমি গরম গরম পরোটা তৈরি করো, আচার দিয়ে পরোটা খেতে যা লাগবে না। উফ, ঠিক আছে, তাহলে আজকে আর কোনো রকমের তরকারি করব না, আজ শুধু আচার দিয়ে পরোটা খাওয়া হয়ে যাবে ডিনারে। ঋতু গরম গরম পরোটা তৈরি করে নিয়ে আসে এবং বাড়ির সবাইকে আচার দিয়ে পরোটা খেতে দেয়। সুস্বাদু আচার দিয়ে পরোটা খেয়ে সবাই খাবারের খুব সুনাম করে। এই প্রথমবার বাড়িতে সবাই খুব তৃপ্তি ভরে ঘরে খাবার খায় এবং এরপর থেকে তারা দুবেলায় আচার দিয়ে ভাত এবং রুটি খাওয়া শুরু করে। এইভাবে এক এক করে বাড়িতে তরকারি রান্না প্রায় বন্ধই হয়ে যায়। এরই মাঝে একদিন বিপিনবাবু এসে বলেন, একটা ভালো খবর নিয়ে এসেছি। আমাদের গ্রামে হেডমাস্টার শশীচরণ বাবুর ছেলে মানিকের জন্য আমার সুমনা সম্বন্ধ এনেছে। ওরা কালকে সুমনাকে দেখতে চাইছে। আরে এটা তো খুব ভালো কথা, তুমি না ওদেরকে কালকেই আসতে বলে দাও। বৌমা, এবারে ভালো করে ব্যবস্থা করে রেখো, কি কি রান্না করবে না করবে সব ভেবে রাখবে, আগে থাকে সব ঠিক করে রেখো আগে থেকে। খবরদার বলছি, তোমরা কিছু করতে চেও না। অনেক কাঠখড় পুড়িয়ে একটা ভালো সম্বন্ধ পাওয়া গেছে। এইবারে তোমাদের হাতে দায়িত্ব দিয়ে আর 12টা বাজালে চলবে না। এইবারে বাড়িতে আর কোনো কিছু রান্না হবে না। আমি ভাবছি এবারে 5 স্টার হোটেল থেকে সবকিছু খাবারে অর্ডার করে নেব। কিন্তু বাবা, আমি তো রান্না শিখে গেছি, একবার ট্রাই করে দেখলে হতো না? মা, তুমি যে রান্না শিখেছো আর তোমাকে যারা শিখিয়েছে তাদের উপর আমার ভরসা নেই। তুমি তোমার রেসিপি ঘরের ভিতর ট্রাই করো, আর আমি কালকে সমস্ত খাবার রেস্টুরেন্ট থেকে অর্ডার করিয়ে আনিয়ে নেব। খাবার কি ওরা এক চান্সে বিয়েতে হ্যাঁ করে দিবি। এই বলে বিপিনবাবু রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসেন এবং পাত্রপক্ষকে সেই খাবার পরিবেশন করা হয়। খাবার মুখে দিয়ে ষষ্ঠীচরণ বাবু বলেন, এভাবেই ষষ্ঠীচরণ বাবু তাদের চালাকি ধরে ফেলেন আর বলেন, বিপিন, খাবারটা কি বাড়িতে তৈরি হয়েছে? হ্যাঁ, এই খাবারটা সবই আমার মেয়ে রান্না করেছে। এই খাবারের স্বাদ আমি চিনি। এই কখনই বাড়ির খাবার হতে পারে না। এটা হচ্ছে শশী রেস্টুরেন্টের খাবার। এই রেস্টুরেন্টে আমার ছাত্র কাজ করে, প্রায়ই ও আমাকে এই খাবার আনিয়ে খাওয়ায়। এই খাবারটার তো নামও তো মিক্স ভেজ, আর এটা পনিরের টিক্কা মশলা। মানে আসলে আমার বাড়িতে কেউই ভালো করে রান্না করতে পারে না, তাই আর কি। এভাবেই ষষ্ঠীচরণ বাবু তাদেরকে না বলে দিয়ে সেখান থেকে উঠে পড়েন। এই কাজটা তুমি খুব খারাপ কাজ করেছো। আমি একজন শিক্ষক, আমি সারা জীবন ছাত্রদের সৎ পথে চলা, সত্য কথা বলা শিখিয়ে এসেছি। আজকে আমার ছেলের এত বড় একটা দিনে তোমরা আমাকে মিথ্যে কথা বলেছো, বাইরের খাবার খেয়ে আনিয়ে খাওয়াচ্ছ, আর এদিকে মিথ্যে কথা বলছো তোমার বাড়ির মেয়েরা রান্না করেছে। তোমরা সকলেই মিথ্যুক। এ বাড়িতে আমি কোনোদিনও আমার ছেলের বিয়ে দেব না। এই ঘটনাটাতে বাড়ির সবার মন খারাপ হয়ে যায়। দুদিন সবাই খুব ঝিমিয়ে ঝিমিয়ে কাটায়। একদিন দরজায় কলিং বেলের শব্দ হয় এবং দরজা খুলতেই একটি মহিলাকে দেখতে পাওয়া যায়। তুমি তো মন্ডলীদের বাড়িতে কাজের জন্য এসেছিলে, ওদের বাড়িতেই তো কাজ করো নাকি? তা হঠাৎ এখানে? ওরা কিছু বলতে পাঠিয়েছে নাকি? আসলে মাসিমা, আমি ওদের বাড়িতেই কাজ করতাম। ওরা এখন এই শহর ছেড়ে অন্য শহরে চলে যাচ্ছে, আর আমারও কাজের জন্য সমস্যা দেখা দিয়েছে। তাই আমি ভাবছিলাম আপনাদের বাড়িতে যদি আমার জন্য কোনো কাজ থাকতো তাহলে খুব ভালো হতো। আমাদের বাড়িতে তো কাজের লোকের দরকার নেই। আমি, আমার বৌমা, আমার মেয়ে, আমরা 3 জনে মিলে বাড়ির সমস্ত কাজ করে ফেলি। মাসিমা, বাড়িতে কি আর 2-4টে করে কাজ থাকে? আর আপনাদের এত বড় বাড়ি, আমি রান্না বান্না ঘরদোর পরিষ্কার খুব ভালো করে করতে পারি। একটু দেখুন না, কোনো না কোনো কাজ নিশ্চয়ই বেরিয়ে যাবে। বিমলার কথা শুনে বিপিনবাবু বাইরে বেরিয়ে এসে বলেন, কি বলবো, তুমি রান্না বান্না পারো? সব রকমের রান্না বান্না পারবে তো? এই যে মেসোমশাই, আপনি আমাকে দিয়ে 2 দিন রান্না করে দেখুন। যদি কোনো খাবার খারাপ হয় তাহলে সেদিনই আপনি আমাকে কাজ থেকে বার করে দেবেন, আমি কিচ্ছু বলবো না কো। বিপিনবাবু সেদিন থেকে বিমলাকে বাড়ির রান্নার দায়িত্ব দিয়ে দেন এবং বিমলা চমৎকার স্বাদের খাবার রান্না করে এবং সবাইকে খেতে দেয়। এতদিন পর এত স্বাদের খাবার পেয়ে বাড়ির লোকজন যেন প্রাণ খুঁজে পায়। বিমলা, তোর হাতের রান্না তো একেবারে অমৃত রে। তুই যে এত ভালো রান্না করতে পারিস আগে তো জানতাম না। আগে যদি জানতাম তাহলে তোকে আমাদের বাড়িতে কাজের খোঁজে আসতে হতো না, আমরাই গিয়ে তোকে নিয়ে আসতাম। সত্যি বিমলাদি, তোমার হাতের রান্নাকে মনে হচ্ছে আমি এতদিন আসল খাবারের স্বাদ থেকে বঞ্চিত ছিলাম। তুমি প্লিজ আমাকে রান্না বান্না একটু শিখিয়ে দাও না গো।
বিমলাদি, তুমি আমাকেও রান্না শিখিয়ে দাও। জানো তো, রান্নার জন্য আমার জীবনে সবকিছু আটকে আছে। আচ্ছা ঠিক আছে গো, আমি তোমাদের সবাইকে রান্না শিখিয়ে দেব, কোনো চিন্তা নেই। এরপর থেকে বিমলা তাদের বাড়িতে সবার জন্য রান্না করে এবং একটু একটু করে সুমনা ও ঋতুকেও রান্না করা শেখায়। কয়েকদিন পর বিপিন বাবুর বড় ছেলে অলোকের বন্ধু সুবীর সুমনাকে দেখতে আসে এবং রান্না বান্না খেয়ে তারা সবাই রান্নার খুব প্রশংসা করে এবং জানতে পারে যে রান্না বাড়ির কাজের মেয়ে বিমলা করেছে। তখন তারা শর্ত রাখে যে বিয়ের পর তারা বাড়ির কাজের মেয়েকেও সঙ্গে করে নিয়ে যাবে। যা শুনে বিপিন বাবু এবং বাড়ির লোকেদের মন খারাপ হয়ে যায়। মেয়ের বিয়ের কথা তাই বারণও করতে পারছে না। ঠিক এমন সময় বিমলা বলে ওঠে, আপনারা এই নিয়ে চিন্তা করছেন কেন? ওনাদের বাড়ি তো এখান থেকে মাত্র 15 মিনিটের পথ। আমি ওনাদের ওখানে রান্না করতে যাব, আর আপনাদের এখানেও। আমারও কাজ একটু বেশি হলে টাকা বেশি পাবো, আর আপনাদেরও সুবিধা হবে। বিমলার এই প্রস্তাবে দুই পক্ষ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। এভাবে বিমলার উপস্থিত বুদ্ধির দ্বারা সমস্ত সমস্যার সমাধান মেলে এবং সকলেরই পরিবারে সুখ শান্তি ফিরে আসে এবং সকলে মিলে হাসি খুশিতে জীবন অতিবাহিত করতে থাকে। নোয়াখালীতে উর্বশী দেবী তার স্বামী সুরেন্দ্রবাবু ও এক ছেলে রঞ্জনের সঙ্গে থাকত। উর্বশী দেবী প্রথম দিকে, অর্থাৎ সে যখন তরুণ ছিল, তাকে দেখতে খুবই সুন্দর ছিল, কিন্তু এখন তার বয়স হয়ে যাওয়ায় তার মুখে বয়সের ছাপ পড়ে গিয়েছিল। এক কথায় বলতে গেলে এখন প্রায় বৃদ্ধাই হয়ে গিয়েছিল, কিন্তু তার সত্ত্বেও উর্বশী দেবী এখনো ফিটনেসেই থাকতো, আর তাই সে নতুন নতুন জামা কাপড় পরা এবং মেকআপ করাকেই বেশি পছন্দ করত, আর সে ইয়ংদের মতো করেই থাকার চেষ্টা করত। এমনই সেদিন উর্বশী দেবীর ছেলে রঞ্জনের বিয়ে ঠিক হয়েছিল। তাই সময় থাকতেই উর্বশী দেবী হাতে কাগজ নিয়ে কিছু একটা লিস্ট তৈরি করছিল। তখন কিনি হ্যাঁ, একটা হলুদ রঙের কাপড়, একটা লাল কাপড়, সব মিলিয়ে ওই 6টা কাপড়, আর সঙ্গে ম্যাচিং ব্লাউজ আর জুতো হলেই হয়ে যাবে। এই যে তুমি এখানে, আর আমি তোমাকে কখন থেকে অতিথিদের লিস্ট করার জন্য খুঁজছি। এখন এসব ছাড়ো তো, তাড়াতাড়ি এদিকে এসো। বিয়ের খাবারের আগে কাকে কাকে নিমন্ত্রণ করবে সেটা তো লিস্ট করি। দূর ছাড়ো তো, এখন বিয়ের জন্য নিজেদের জামা কাপড়ই কেনা হয়নি, আর উনি লোকেদের কথা ভাবছেন। এই যে দেখো তো, এই 6টা শাড়ি কিনলে হলুদ থেকে শুরু করে বৌভাত পর্যন্ত চলে যাবে কিনা। উর্বশী দেবীর মুখে 6টা কাপড় কেনার কথা শুনে সুরেন্দ্রবাবু তখন চমকে ওঠে ও সে তখন বলে, কি 6টা কাপড়? কিন্তু এখন কিসের প্রয়োজন আছে এত খরচ করার? যদিও বিয়ে আমাদের হচ্ছে না, আমাদের ছেলেদের হচ্ছে। হ্যাঁ, তা কি করব এখন? বিয়ে যারই হোক না কেন, বাড়িতে তো বিয়ে হচ্ছে। তা তোমার মতন কি আমি ছেঁড়া ফাটা জামা পরে ভিখারি সাজবো নাকি? যত সব। তাহলে শোনো, আমি ছেলের মা, এখন আমার একটা ভারিত্ব আছে, আর আমি তোমার কথা শুনে সেটা কোনো মতেই নষ্ট হতে দিতে পারি না। আচ্ছা বাবা, ঠিক আছে। এখন আমারই ভুল হয়েছে যে আমি তোমাকে এই বিষয়ে কিছু বলতে এসেছি। কি ভুল হয়েছে মানে? কেন, আমি কি দোষ করলাম যে তুমি আমায় এভাবে বলছো? না না, তুমি কোনোই দোষ করনি। আচ্ছা ওসব ছাড়ো, বিয়েতে আর মাত্র কয়েকদিনই বাকি আছে। তা চলো একবার আমরা দুজনে মিলে বৌমাদের বাড়িতে ঘুরে আসি। আমাদের বৌমার মা সুনন্দা দেবী আমাদেরকে যেতে বলেছেন। আরে বাহ, তাহলে তো ভালোই হবে। এখন আমি শুধু শুধু বসে বসে চিন্তা ভাবনা করছিলাম, এখন বৌমা বিয়েতে কি পরবে সেটা জেনে নিলেই তো সমস্যা মিটে যাবে। তাহলে আমিও বিয়ের দিন সেম সেম জিনিস পরতে পারবো। কি হলো, তুমি চুপ হয়ে গেলে যে? তুমি কি যাবে না নাকি? তাহলে আমি একাই চলে যাব? হ্যাঁ যাবো তো, আমি কি না বলেছি নাকি? এখন কালকের সময়টা আসতে দাও। উর্বশী দেবী এভাবেই বললে তখন সুরেন্দ্রবাবুর আর কিছু বলার থাকে না। এরপর সে সেখান থেকে চলে যায়। এভাবেই সেদিনটা কেটে যায় এবং পরের দিন সুরেন্দ্রবাবু ও উর্বশী দেবী রেডি হয়ে তাদের হবু বৌমা অর্থাৎ চন্দনার বাড়িতে যায়। চন্দনা তার মা সুনন্দা দেবীর সঙ্গেই থাকতো। এরপর তাদেরকে আসতে দেখে সুনন্দা দেবী বলে, আরে দিদি আসুন, আমি আপনাদেরই অপেক্ষা করছিলাম। তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, তেমন কোনোই অসুবিধা হয়নি, শুধু এই নতুন চুড়িদারটা পরে আসতে একটু গরম হচ্ছিল আর কি। বুঝতেই তো পেরেছেন কত গরম পড়েছে। হ্যাঁ, গরম তো লাগবেই। এখন বুড়ো বয়সে ইয়ং সাজার চেষ্টা করলে তো এরকমই হবে। আরে দিদি আপনিও না, এটা তো সামান্য ব্যাপার।
আপনি বরং আমার সঙ্গে চন্দনার রুমে চলুন, ওখানে এসি চলছে, দেখবেন আপনার কোনোই অসুবিধা হবে না, আর আপনার চন্দনাকেও দেখা হয়ে যাবে। এই বলে সুনন্দা দেবী তখন উর্বশী দেবীকে নিয়ে চন্দনার রুমে নিয়ে যায় ও সে সেখান থেকে চলে আসে। এদিকে নতুন শাশুড়ি এসেছে দেখে সুনন্দা তখন একটু লজ্জা বোধ করছিল। এরপর উর্বশী দেবী তাকে বলে, আরে বৌমা, তুমি আমায় দেখি লজ্জা পেও না, আমায় তুমি তোমার বন্ধুর মতোই ভাবতে পারো। হ্যাঁ মানছি বয়স হয়ে গেছে একটু, কিন্তু ফিটনেস ও গ্লোতে আমি তোমার থেকে কম কিছু নয়। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, না তো এই বয়সে আবার কেউ চুড়িদার পরে নাকি? যাই হোক, ঈশ্বরই এখন জানেন ভবিষ্যতে আমার কি হবে। আরে বৌমা, কি হলো, এত কি ভাবছো? ওসব বাদ দাও, আর বিয়ের দিন তুমি কি কি পরবে আমায় দেখাও, আমিও দেখি ওগুলো পরলে তোমায় কেমন দেখাবে। হ্যাঁ হ্যাঁ মা, দেখাচ্ছি। এই তো একটু আগেই আমার বন্ধুদের সঙ্গে এই বিষয়ে আলোচনা হচ্ছিল, এই তো দেখুন না, দেখুন। এই বলে চন্দনা তার বিয়ের জন্য কেনা কাপড়, জুতো ও জুয়েলারিগুলো বের করে, যেটা দেখে উর্বশী দেবী বলে, আরে বাহ বৌমা, এগুলো তো খুবই ভালো হয়েছে, এগুলো পরলে তোমাকে খুব সুন্দর দেখাবে। তা আমি এগুলোর একটা ফটো নেব? হ্যাঁ হ্যাঁ নিন না, আপনার যত খুশি মন চাই ফটো নিন। মা, একটা কথা বলবো? আসলে আমি আপনাকে প্রথমে খারাপ ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি আপনি আমার মনের মতোই শাশুড়ি হবেন। হ্যাঁ, তা যা বলেছ, আমাদের দুজনের পছন্দও যেখানে একই, তাই না? উর্বশী দেবী সেদিন এভাবেই বলে সেখান থেকে চলে আসে। এদিকে চন্দনা তখন কোনো কিছুই বুঝতে পারে না। এরপর উর্বশী দেবী বাড়ি এসে বলে, এই তো কাজ হয়েছে, এবারে আমি মার্কেটে যাই আর গিয়ে বৌমার মতো সেম সেম সবকিছু জিনিস কিনি, তাহলে আমায় বৌমার থেকেও সুন্দর দেখাবে, কেউ আমার থেকে চোখ সরাতেই পারবে না। হ্যাঁ হ্যাঁ। এভাবেই মনে করে উর্বশী দেবী তখন শপিং করতে যায়। ও শাড়ির দোকানে গিয়ে দোকানদারকে ফটো দেখিয়ে বলে, এই যে দাদা, আপনি আমায় এই শাড়িটা দিন তো, আর হ্যাঁ পুরোই সেম হওয়া চাই। এ কি রে বাবা, এ আবার আমি দাদা বলছে কেন? এদিকে বুড়ি হয়ে মরতে চললো, কাকির বয়স, আর কিনা ছেলেদেরকে দাদা বলছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। তা যদিও ওর থেকে ভালো কোয়ালিটির বিয়ের শাড়ি ছিল, এখন যে পরবে আপনি তাকে নিয়ে আসলেই ভালো হতো। এই চুপ করুন একেবারে, আপনি কি আমায় দেখতে পাচ্ছেন না নাকি? ওটা আমি আমার জন্যই কিনতে এসেছি। কেন, শাড়িতে কি লেখা আছে নাকি যে এটা বিয়ের? না সেটা নয়, কিন্তু আপনার তো বয়স হয়েছে, তা আপনাদের বয়স্কর কাপড় পরলেই মানাবে। এখন আমার কি, আমি তো দোকানদার, আপনি যেটা বলবেন আমি সেটাই দেব। হ্যাঁ তাহলে সেটাই করুন, আর তাড়াতাড়ি দিন, এরপর আমাকে আরো অনেক শপিং করতে হবে। এরপর দোকানদারটি উর্বশী দেবীর কথা মতোই শাড়ি বের করে দেয়, এবং তখন শাড়ি কেনা হয়ে গেলে সে আবারও একই জুতা জুয়েলারি কিনে নেয়, এবং কেনাকাটা শেষে সে বাড়ি চলে আসে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায় ও দেখতে দেখতে রঞ্জনের বিয়ের দিন চলে আসে। তখন উর্বশী দেবী মনে মনে ভাবে, আজ তো রঞ্জনের বিয়ে, তা বৌমা নিশ্চয়ই সুন্দর করেই মেকআপ করবে, কিন্তু আমি কি করব? আমি যদি এখন বিউটি পার্লারে যাই তাহলে রঞ্জনের বাবা আমায় রাগারাগি করবে। তার থেকে ভালো আমি এক কাজ করি, আমি বরং পার্লারে একবার ফোন করি। আরে কি হলো উর্বশী, এখনো তুমি রেডি হওনি? তা আজ রঞ্জনের বিয়ে, তুমি কি ভুলে গিয়েছো নাকি? কেন ভুলে যেতে যাব কেন? যেখানে বিয়ের জন্য আমি এক সপ্তাহ আগে থেকে মার্কেটিং করলাম, এখন তুমি দেখো আজ আমি কি করি। হ্যাঁ যাই করো না কেন, তাড়াতাড়ি চলে এসো, এমনিতেও তোমার মেকআপ করতে আধবেলা সময় লেগে যায়, আর আমি সেই জন্যই তাড়াতাড়ি তোমাকে এসে বললাম। এই তুমি এখন এখান থেকে যাও তো, আর দেখবে আমি সময় মতো ঠিক চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু তাড়াতাড়ি এসো। এই বলে সুরেন্দ্রবাবু সেখান থেকে চলে যায়। এদিকে উর্বশী দেবী তখন পার্লারে ফোন করে ও চন্দনার ব্যবহার করা মেকআপের খোঁজ নিয়ে নেয়। এরপর সে বাড়িতে বসে নিজে নিজেই মেকআপ করতে থাকে, এবং মেকআপ শেষে চন্দনার মতোই পুরো সেম সেম জুতো ও ড্রেস পরে বাইরে বের হয়। তখন উর্বশী দেবীকে খুবই খারাপ দেখাচ্ছিল, আর তার বৌমাকে নকল করেছে দেখে সেখানে সকলেই মনে মনে হাসাহাসি করছিল। এরপর উর্বশী দেবী বলে, কি তোমরা হাসছো কেন? আমায় চন্দনার থেকেও সুন্দর লাগছে তাই না? আমি জানতাম আমি এরকম সাজলে কেউ আমার দিক থেকে চোখ সরাতেই পারবে না। ও তাহলে বুড়ি এসব করার জন্যই সেদিন আমাদের বাড়িতে এসেছিল, আর বিয়ের ড্রেসের ফটোও নিল, কিন্তু এ কি জানে একে এখন জোকার লাগছে।
এটা কি হচ্ছে উর্বশী? সকলে তোমাকে দেখে হাসছে আর তুমি এটাকে নিজের গুণগান মনে করছো। এখন তাড়াতাড়ি যাও আর গিয়ে এগুলো খুলে আসো, কারণ আমার এগুলো মোটেও সহ্য হচ্ছে না। কিন্তু কেন? কই, আমাকে তো কেউ কিছু বলছে না। আর তোমার কথা কেনই বা আমি শুনবো? তুমি তো সব সময় আমাকে এরকমই বলো। ঠিক আছে, এখন তোমার যা ইচ্ছা তাই করো। আমি অন্তত তোমার এই বৌমাকে নকল করার পাগলামি দেখে সহ্য করতে পারবো না। প্রয়োজনে আমি এই বিয়ে বাড়িতেই থাকছি না। সুরেন্দ্রবাবু এভাবেই বলে তখন সেখান থেকে চলে যায়, যেটা দেখে উর্বশীও তার পিছু পিছু যেতে থাকে। ঠিক তখনই উর্বশী দেবী পা পিছলে পড়ে যায়, কারণ সে তখন হিল জুতো পরেছিল। এরপর ও মা গো, আমার কোমর ভেঙে গেল। এই যে রঞ্জনের বাবা, আমায় তোলো, আমি মনে হয় আর উঠে দাঁড়াতেই পারবো না। এ কি উর্বশী, তোমার কি হলো? তুমি এভাবে পড়ে গেলে কেন? আর বলো না, এই পেন্সিল হিলটা পরে পা মুচকে গিয়েছে। ও বাবা রে, কি যন্ত্রণাই না হচ্ছে। তুমি শিগগিরই ডাক্তারকে ডাকো। উর্বশী দেবী এভাবে বললে তখন সুরেন্দ্রবাবু ডাক্তারবাবুকে ফোন করে। এরপর ডাক্তারবাবু এসে বলে, এ বাবা, এ তো দেখছি পায়ের হাড় পুরোই ফ্র্যাকচার হয়ে গিয়েছে। এই বয়সকালে পা প্লাস্টার করে দিলে ভালো হবে বলে আমার তো মনে হয় না। এবারে আবার কি হবে? আমি কি তাহলে আর কোনোদিনও হাঁটাচলা করতে পারবো না? চুপ করুন, একেবারে কাঁদবেন না। এতই যদি হাঁটা শখ, তাহলে আপনাকে এই বয়সে কে পেন্সিল হিল পড়তে বলেছিল? এখন আপনার ভাগ্য ভালো যে একটা পা গিয়েছে। আমি তো ভেবেছিলাম দুটোই ফ্র্যাকচার হবে। ডাক্তারের মুখে এরকম কথা শুনে উর্বশী দেবী তখন নিজের ভুল বুঝতে পারে। এরপর সে তার ভুলের জন্য মনে মনে পস্তাতে থাকে এবং ডাক্তার তখন তার পা প্লাস্টার করে দিয়ে চলে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এদিকে চন্দনার সেবা যত্নের ফলে উর্বশী দেবী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, কিন্তু এখন সে আর কাউকেই অনুসরণ করত না। সে তার বয়স অনুযায়ী জিনিসপত্র ও জুতো পরত, যেটা দেখে বাড়ির সকলেই খুশি ছিল। আর এভাবেই তারা সকলে মিলে হাসি খুশিতে বসবাস করতে থাকে।